আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি 2 সপ্তাহ কোনো ভিডিও পাবলিশ করতে পারিনি অনিবার্য কারণবশত। সেই জন্য আমি খুব দুঃখিত আপনাদের কাছে। চলুন আপনারা আমার সঙ্গে দেখে আসি মামা ভাগ্নে পাহাড়। পাহাড়েশ্বর মন্দির, পাশেই রয়েছে হনুমানজির মন্দির। হনুমানজির মন্দিরের পাশ দিয়ে দুটো রাস্তা চলে গিয়েছে মামা ভাগ্নে পাহাড়ের দিকে। 2 দিক দিয়েই যাওয়া যায়, আপনাদের যেটা ইচ্ছা করবে সেই দিক দিয়েই আপনারা যেতে পারেন। দেখুন, দেখতে পাচ্ছেন একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, একটা এই পাশ দিয়েও রাস্তা আছে। হনুমানজির মন্দিরের পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে তার পাশে ডান পাশে একটা বড় পাথর মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার পথ নির্দেশ করছে। ডান পাশের এই বড় পাথরটাই দিক নির্দেশ করছে মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার। যাচ্ছি এখন মামা ভাগ্নে পাহাড়। মামা ভাগ্নে পাহাড় আসলে দুটো বড় বড় শিলা পাথর, একটার নাম মামা আর অপরটার নাম ভাগ্নে। আর দুটো বড় শিলা পাথরকে ছোট ছোট দুটো শিলা পাথর আলাদা করে রেখেছে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন মামা ভাগ্নে পাহাড়ে যাওয়ার রাস্তা। পুরো মামা ভাগ্নে পাহাড় অবধি এরকম পুরো ঢালাই রাস্তা করা আছে। আর চারিদিকে দেখতে পাচ্ছেন প্রচুর বড় বড় পাথর। দেখুন, চারিদিকে বড় বড় পাথর আপনারা দেখতে পাচ্ছেন। চলুন এবার মামা ভাগ্নে পাহাড়ের দিকে যাওয়া যাক। মামা ভাগ্নে পাহাড় যেতে প্রথমেই বাঁ দিকে পড়বে রামকৃষ্ণ সেবাশ্রম। আপনারা যদি আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ত্রিপুরা ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন বাঁ দিকে রয়েছে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম। ইনি হলেন ঠাকুর শ্রী শ্রী সত্যানন্দ দেব। আর ডান দিকে রয়েছে সিদ্ধিপ্রাপ্তি পাহাড়েশ্বরী কালীমা। আর এইটা হচ্ছে অখণ্ড যজ্ঞকুণ্ড, কারণ এখানে সবসময় আগুন জ্বলে। এই যজ্ঞের আগুন কোনো দিন নেবে না। আর আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়েশ্বরী মা, দেখুন যজ্ঞের কুণ্ডের আগুন সবসময় জ্বলছে। আর এই হলেন মা পাহাড়েশ্বরী।
ডান দিকে রয়েছে ঠাকুর সত্যনন্দ দেব, আর বাঁ দিকে রয়েছে শ্রী শ্রী স্বামী সদানন্দ ব্রহ্মচারী মৌন বাবা। মা তারাপীঠের কালী, পাশে রয়েছে বামাখ্যাপার মূর্তি। বেরিয়ে যাচ্ছি মন্দির ছেড়ে। মহাকাল ভৈরব মহাদেব। এইখান দিয়ে নিচে নামার সিঁড়ি করা আছে। যত মহাভাগ্নে পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি ততই শিলাপাথরের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই শিলাপাথরগুলি আসলে সবই গ্রানাইট শিলা। পুরো জায়গাটা ছোট ছোট সবুজ জঙ্গলে ঘেরা, পাখির কলরব এবং শিলা পাথরের মধ্যে দিয়ে রাস্তা জায়গাটাকে পুরো মায়াবী করে তুলেছে। আপনারা পাখির আওয়াজ শুনতে পাচ্ছেন। জায়গাটা খুব শান্ত এবং নিরিবিলি, যেতে কোনো কষ্টই হবে না। পুরো ঢালাই রাস্তা করা রয়েছে। আমার পেছনেই দেখতেই পাচ্ছেন পুরো ঢালাই রাস্তা। বীরভূমের মতন সমতল জায়গায় এইরকম পাথরের পাহাড় ভূতাত্ত্বিক এবং বৈজ্ঞানিকদের কাছে এক আশ্চর্যের বিষয়। অঞ্চলে সত্যজিৎ রায়ের অভিযান, গোপীগাইন বাঘাবাইন, সন্দীপ রায়ের রবার্টসনের রুবি, গোসাইপুর সরগরম এবং মৃণাল সেনের মৃগয়া ইত্যাদি ছবির চলচ্চিত্রায়ন হয়েছে। পর্যটকদের সুবিধার্থে এখানে মামাভাগ্নে পাহাড়ে উপরে ওঠার জন্য সিঁড়ি করা রয়েছে। পর্যটকরা সহজেই সিঁড়ি দিয়ে মামাভাগ্নে পাহাড়ের কাছে পৌঁছাতে পারবে। আর পর্যটকদের এখানে জুতো খুলে উপরে উঠতে হয়, কারণ মামাভাগ্নে পাহাড়ের উপরে পাহাড়েশ্বরী মায়ের জনিপীঠ এবং সাথে আছে প্রাচীন একটা কালী মন্দির। আপনারা দেখতে পাচ্ছেন কালী মন্দিরটা। আর ওই যে দুটো পাথর দেখতে পাচ্ছেন, তার মধ্যে একটা হচ্ছে মামা আর একটা হচ্ছে ভাগ্নে। চলুন এবার মামাভাগ্নে পাহাড়ের কাছে যাই। এইখানে লেখাও আছে, জুতো খুলিয়া উঠিবেন, জুতা পরিয়া উঠিবেন না। এবার উঠে গেলাম মামাভাগ্নে পাহাড়ে। সিঁড়ি দিয়ে উঠতে খুব একটা কষ্ট হবে না। প্রথমেই আপনারা যে বড় পাথরটা দেখতে পাচ্ছেন, এটা হলো মামা, আর পাশে রয়েছে ভাগ্নে। মামা ভাগ্নে। দেখুন, এইটা হচ্ছে মামা আর এটা ভাগ্নে। দুটো পাথরকে আলাদা করে যে রেখেছে দুটো ছোট পাথর।
পুরো এখান থেকে দুবরাজপুর শহর দেখা যায়। আর দূরে আছে হেতমপুর রাজবাড়ি। আপনারা যদি আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার অন্ধ্রপ্রদেশ ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। এই মামা ভাগ্নে পাহাড় নিয়ে অনেকগুলো পৌরাণিক কাহিনী আছে। তার মধ্যে একটা আছে রামায়ণের কাহিনী। লঙ্কায় যখন মা সীতাকে উদ্ধার করবার জন্য সমুদ্রের মধ্যে সেতু করবার প্রয়োজন হয়েছিল। এই সেতুর জন্যে অনেক পাথরের দরকার ছিল। রামচন্দ্রের রথ হিমালয় থেকে সেই পাথর সংগ্রহ করে যখন যাচ্ছিল তখন এই বীরভূমের ঠিক এই জায়গাটায় রথের ঘোড়া ভয় পেয়ে দাঁড়িয়ে যায়। তখন রথটা একদিকে হেলে যায়। তখন তার থেকে কিছু পাথর এইখানে পড়ে এই রকম একটা পাথরের পাহাড় সৃষ্টি হয়েছে। এটা ছিল একটা পৌরাণিক কাহিনী। আর একটা পৌরাণিক কাহিনী আছে, বলা হয় বাবা মহাদেব বাবা বিশ্বকর্মাকে নির্দেশ দিয়েছিলেন এক রাতের মধ্যে এই জায়গাটাকে দ্বিতীয় কাশী বানাতে। কিন্তু বাবা বিশ্বকর্মা পাথর সংগ্রহ করেছিলেন এবং পাথর সংগ্রহ করতে করতে ভোর হয়ে যায়। তখন তিনি এই জায়গা ছেড়ে চলে যান। তখন থেকে এই পাথরগুলো ঠিক এইভাবেই রয়ে গিয়েছে। এই পাথরটা মামা, যার উচ্চতা 15 ফুট। আর এই পাথরটা ভাগ্নে, যার উচ্চতা 12 ফুট। আর এই দুটো পাথরেরকে আলাদা করে রেখেছে আরও দুটো, এই একটা ছোট পাথর আর এই আর একটা ছোট পাথর। এই দুটো ছোট পাথর দুটো বড় পাথরকে আলাদা করে রেখে দিয়েছে। ভূমিকম্প, ঝড়, বৃষ্টি বা তুফান কোনো কিছুই এই পাথর দুটোকে হেলাতে পারেনি। এটা খুবই একটা আশ্চর্যের বিষয়। কোনো কিছুই এই পাথর দুটোকে হেলাতে পারেনি। এইখানে আবার একটু মহাভারতেরও যোগ পাওয়া যায়। কথিত আছে এখানে মামা হলো কংস আর ভাগ্নে হলো কৃষ্ণ। ওখানে যুদ্ধে যাওয়ার আগে নিজেদের মধ্যে কে বড় সেটা পরখ করতে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিল। এখানে মামা কংস সৃষ্টি করেছিল মাটিবিহীন দুটি তাল গাছ। আপনারা আমার পেছনেই তাল গাছ দেখতে পাচ্ছেন। দেখুন পুরো পাথরের উপরে তাল গাছটা, পুরো তাল গাছটা পাথরের উপরেই রয়েছে তাল গাছটা। আর কৃষ্ণ সৃষ্টি করেছিলেন পাহাড়েশ্বরী মায়ের জনিপীঠ। স্থানীয়দের কাছে এই জনিপীঠ কামাখ্যা মায়ের জনিপীঠের সমতুল্য। আপনারা জনিপীঠটা দেখতে পাচ্ছেন। আর এই যে গল্পগুলো, এগুলো সবই হচ্ছে কিংবদন্তি এবং জনপ্রিয় পৌরাণিক কাহিনী। কিন্তু এখানেও ভূতাত্ত্বিকদের এই অদ্ভুত শিলাকাঠনের পেছনে যুক্তি আছে। তাদের মতামত এই যে মামাভাগ্নে পাহাড় ছোটনাগপুর মালভূমির পূর্ব দিকের একটি সম্প্রসারিত অংশ। দুবরাজপুরের এই অঞ্চলটি সমতল সমভূমি দ্বারা মূল মালভূমি থেকে বিচ্ছিন্ন। অতএব এটি মামাভাগ্নে পাহাড়ের উপস্থিতিকে ন্যায্যতা দেয়, যা সমতল ভূমি এবং সবুজে ঘেরা একটি পাথুরে দ্বীপের মতো। আরেকটি যুক্তি সবচেয়ে বৈধ এবং গ্রহণযোগ্য। এই যুক্তিতে আরও বলা হয়েছে যে মামাভাগ্নে পাহাড় ছোটনাগপুর মালভূমির একটি বর্ধিত অংশ। বিশ্বাস করা হয় যে এখানে প্রাকৃতিক ক্ষয় প্রক্রিয়ার কারণে এখানে ভূমি নিচের দিকে নেমে যায়, কিন্তু শিলাগুলি কম প্রভাবিত হয়।
এবং তাই তাদের খারাপ অবস্থানে থাকে। এছাড়াও গবেষণায় দেখা গেছে এই এলাকায় আগ্নেয়গিরি কার্যকলাপ ছিল এবং পরে লাভা ঠান্ডা হয়ে গেলে এই শিলাগুলি বড় পাথরে পরিণত হয়েছিল। এখান থেকে কিছুটা অনূত দূরেই আছে উষ্ণপ্রস্রবণ। সেই উষ্ণপ্রস্রবণই এই গবেষণাকে কিছুটা সমর্থন করে। এইবার এখান থেকে দেখাবো আপনাদের মায়ের কালী মন্দিরটা। এই উপরের মামাভাগ্নে পাহাড়ের সামনে আগেই পড়বে এই প্রাচীন কালী মন্দির। আপনারা কালী মা দেখতে পাচ্ছেন। এখানে একজন স্থানীয় লোক বললেন মহারাজা কৃষ্ণচন্দ্র এই কালী মন্দিরটা তৈরি করেছিলেন। এটা হচ্ছে দস্যুকর রত্নাকরের গুহা। এখানে দস্যুকর রত্নাকর 1 বছর থেকেছিলেন এই গুহাতে। আবার এই দিক দিয়ে ঢুকে আবার ওই দিক দিয়ে বেরোনো যায়। দেখুন আমি যাচ্ছি, ভেতর দিয়ে ঢুকছি, ঢুকে আবার এই দিক দিয়ে বেরিয়ে গেলাম। এই দিক দিয়ে বেরিয়ে যাবেন, কিন্তু এই দিক দিয়ে আর যাওয়ার কোনো রাস্তা নেই। আবার আপনাদেরকে ঘুরে আবার এই দিকেই আসতে হবে। চারিদিকে শুধু পাথর। এই পাথরটার উপরেই মিঠুন চক্রবর্তী মেগা সিনেমার শুটিং করেছিলেন। আপনারা যদি আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো মিস করে থাকেন তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার ঝাড়খণ্ড ভ্রমণের ভিডিওগুলো দেখে নিতে পারেন। শাল নদী বলা হয়, বকাসা নদী। একটু ব্যালেন্সিংটা দেখুন, এত বড় পাথরটা একটুখানি জায়গায় উপরে দাঁড়িয়ে রয়েছে। রত্নাকর যে গুহায় থাকতেন তার পাশে এই জায়গাটাতে নরবলি দেওয়া হতো। কালী মন্দিরে পুজো করে তারপরে এখানে নরবলি দেওয়া হতো। হ্যাঁ, এই তো এইটাই হচ্ছে আশ্চর্যের বিষয়। এত বড় পাথরটা কোথায় একটুখানি লেগে রয়েছে। এই এত বড় পাথরটা একটুখানি লেগে রয়েছে। হ্যাঁ, ভূমিকম্প, তারপরে আপনার ঝড় বৃষ্টি তুফান কোনো কিছুই পাথর দুটোকে হালাতে পারেনি। হ্যাঁ, এতটা পাথর একটা জায়গায় পুরো আটকে রয়েছে, আর এই দুটো পাথরকে সাপোর্ট করা রয়েছে। মানে এটাই একটা
বৈজ্ঞানিকদের কাছে একটা আশ্চর্যের বিষয়, আমাদের কাছেও একটা আশ্চর্যের বিষয়। হয় না। আর এই হলো ভাগ্নে, আর এই হলো মামা, আর তার পাশেই রয়েছে পাহাড়ীশ্বরী মায়ের জনিপীঠ। এখানকার স্থানীয় লোকেরা একে কামাখ্যার জনিপীঠের সঙ্গে তুলনা করে। এবার এখান থেকে বেরিয়ে যাব রঘু ডাকাতের গুহার দিকে। আপনারা দেখতে পাচ্ছেন ঠিক মামা ভাগ্নে পাহাড়ের পাথর দুটো সামনেই এই প্রাচীন কালী মন্দির। এই পাথরগুলোর গায়ে যদি নাম লেখা বা এই জাতীয় কিছু না থাকতো তাহলে এই জায়গাটাকে আরও খুব সুন্দর করে লাগতো, কিন্তু এইসব নাম লেখার ফলে পাথরের গায়ে জায়গাটার সৌন্দর্যটা খানিকটা দৃষ্টিকটু লাগছে। এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছি রঘু ডাকাতের গুহার দিকে। আপনাদের বীরভূমের মামা ভাগ্নে পাহাড় কেমন লাগলো, তার সঙ্গে পৌরাণিক কাহিনী এবং বৈজ্ঞানিক কাহিনী কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। এটা মা মনসার মন্দির, তুলসীর মন্দির। আর এটা হনুমানজির মন্দির, বজরংবলী মন্দির। হ্যাঁ হ্যাঁ, প্রচুর নিম পাতা পেরেছে। আপনাদেরকে আসার সময় আমি দুটো রাস্তা দেখিয়েছিলাম, তা আমি আসার সময় এলাম বাঁ দিকের রাস্তা দিয়ে, এবার ফিরছি ডান পাশের রাস্তা দিয়ে। ডান পাশের রাস্তায় আসলে আপনারা মন্দিরের দিকে ফিরে যাওয়ার সময় ডান দিকে দেখতে পাবেন প্রচুর এরকম শিলা পাথর, এগুলো সবই গ্রানাইট পাথর। এখানে এসে জানলাম এখানকার লোকেরা এই পাথরগুলোকে এক একটা শিবলিঙ্গ মনে করে। বীরভূমের মতন সমতল সমভূমি জায়গায় এরকম পাথরের পাহাড় একটা আশ্চর্যের বিষয়। এখানে অনেক সাধু তপস্যা করেছেন এবং তপস্যা করে সাধনায় সিদ্ধি লাভ করেছেন। অষ্টবক্র মুনিও এখানে এসেছিলেন। অষ্টবক্র মুনির মন্দির আমি আপনাদেরকে আগেই দেখিয়েছি বিহারের কাহালগাঁওতে। দেখে মনে হচ্ছে বাবা বিশ্বকর্মা নিপুণ হাতে পাথরগুলোকে সাজিয়ে রেখেছেন দ্বিতীয় কাশী বানানোর জন্য। এবারে মামা ভাগ্নে পাহাড়ের দিকে যাওয়ার রাস্তায় শুরুতেই ডান দিকে পড়বে রঘু ডাকাতের গুহা বা অনেকের মতে বাঘের গুহা। এই অনেকের মতে এটা একটা বাঘের গুহা, আবার অনেকে বলছে এটা রঘু ডাকাতের গুহা। ঠিক মন্দির পাহাড়েশ্বর মন্দির, বজরং মন্দির পেরিয়ে মামা ভাগ্নে পাহাড়ে ওঠার রাস্তায় ডান দিকেই পড়বে এই রঘু ডাকাতের গুহা বা অনেকে বলছে বাঘের গুহা। এই হলো রঘু ডাকাতের গুহা। এই পাশেও একটা কালী মন্দির রয়েছে।
এটা হচ্ছে রঘু ডাকাতের গোয়া। ডাকাতি করবার জন্য এইখানে অস্ত্রশস্ত্র এখানে মজুত করতে, এছাড়াও আরও অনেক কিছু সরঞ্জাম এখানে রাখত। এইটাকে বলা হয় রঘু ডাকাতের গুহা। আপনারা যদি আমার আগের পর্বের বীরভূমের পাহাড়েশ্বর মন্দিরের ব্লগ ভিডিওটা মিস করে থাকেন, তাহলে উপরের আই বটনে ক্লিক করে আপনারা আমার বীরভূমের পাহাড়েশ্বর মন্দিরের ব্লগ ভিডিওটা দেখে নিতে পারেন। এই দেখুন গুহা। একটা তারামার ফটো রয়েছে। আগের দিকে আগান যান, আরেকটা রুম দেখতে পাবেন। দেখেন মাথায় ঠোকায় না। দেখেন ওইখানেই থাকতে পারে কিছু। সাবধান, হচ্ছে ওইখানেই রঘু ডাকাত থাকতো। ওইখানটা